Bismillahirrahmanirrahim. In chapter 20, we have learned that standard electrode potential can be used to determine whether the reaction is feasible or not. তাই না? E0 cell যদি 0, then the reaction is an equilibrium. আমরা বলছি যে E0 cell যদি 0 হয়, হ্যাঁ, যদি এটা পজিটিভ হয় তাহলে ফিজিবল, যদি নেগেটিভ হয় নট ফিজিবল। যদি ডেল্টা জি 0 হয় ওইটাও ইকুইলিব্রিয়াম, যদি E0 cell 0 হয় ওইটাও ইকুইলিব্রিয়াম, মানে the reaction is not moving forward. In order to move forward, delta is total and E0 cell must be positive, and delta G must be negative, right? এভাবেই তো আমরা বলছি যে ডেল্টা জিটা নেগেটিভ হইতে হবে। তাইলে এই হচ্ছে মোটামুটি ডিসকাশন। এই যে এখানে যেগুলো এগুলো তো তুমি বুঝবা যে যদি 0.1 পজিটিভ 0.1 হয়, নেগেটিভ 0.1 হয়, which are very small values, either positive or negative, there will be more products than the reactants. মানে equilibrium shift to the right hand side যদি এটা পজিটিভ 0.1 হয়, say for example এটা যদি negative 0.1 হয়, which is a very small negative value, the equilibrium lies well to the left hand side, reactant side. ঠিক আছে, যদি এটা 0.6 এরকম বেশি হয় পজিটিভ, তাহলে the equilibrium moves well to the right hand side, মানে it is almost a complete reaction, ফরওয়ার্ডের দিকে এত মুভ করবে যে reaction goes to completion, দেখা যায়। আচ্ছা, যদি নেগেটিভ 0.6 হয়, এটা রিঅ্যাকশন, the reaction is thermodynamically very very stable, so the reaction is not happening. Reaction is not happening, so the equilibrium lies well to the left hand side, মানে reactant side, তার মানে reactant অনেক stable, reactant product form হইতেছে না। লিংক দিতে and tell us about whether reaction is feasible or not. There must be a relationship between them. This relationship is what? Delta G is equal to negative N F E0 cell. F is the charge, N is the number of moles of electron transfer. ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে যেটা ওরা দেয় এটা হচ্ছে একটা ক্যালকুলেশন করতে দেয়, N E F E not E cell দিয়া একটা ক্যালকুলেশন জাস্ট ওরা করতে দেয়, that's the point. তাহলে ডেল্টা জি gives free energy, N দেখো E0 সেলের ডেল্টা জি এর আগে নেগেটিভ সাইন কেন জিজ্ঞেস করতেছিল, তাহলে E0 সেল যদি নেগেটিভ হয় তাহলে ডেল্টা জি উইল বি পজিটিভ, রাইট? তাহলে E0 সেল যা ডেল্টা জি তাই। ডেল্টা E0 সেলের ব্যাপারটা আমরা কি বলতেছিলাম, ইফ দ্য E0 সেল ইজ পজিটিভ দ্য রিঅ্যাকশন ইজ ফিজিবল। তাহলে E0 সেল পজিটিভ মানে কি, ডেল্টা জি মাস্ট বি নেগেটিভ, বিকজ ডেল্টা জি নেগেটিভ হলে রিঅ্যাকশন ফিজিবল হয়, তাই না? তার মানে আমাদের E0 সেলের আগে একটা নেগেটিভ সাইন ইউজ করা উচিত। তাহলে E0 সেল যদি পজিটিভ হয় ডেল্টা জি যাতে অটোমেটিক্যালি নেগেটিভ থাকে, তাহলে it will have an agreement between these two. হ্যাঁ, যদি এই নেগেটিভ সাইনটা আমরা সামনে না রাখি তাহলে প্রবলেমটা কি, E0 সেল পজিটিভ হইতেছে, ডেল্টা জিও পজিটিভ হয়ে যেতেছে। ডেল্টা জি পজিটিভ হলে তো রিঅ্যাকশন ফিজিবল হইতেছে না, তাহলে ওরা তো ডিফারেন্ট না, দুইটা সেম এন্টাইটি, রাইট? আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি ওই দিন বাসায় শুয়েছিলাম তখন হঠাৎ মনে হয়েছে যে এটা এই কথাটা বলা দরকার, এরকম হয় সায়েন্টিস্টদের মতো চিন্তা ভাবনা, তাই না? আচ্ছা আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শুনো, অনেকেই নাই ক্লাসে পরে। আচ্ছা, ডেল্টা জি নট এটাকে আমরা কি বলছিলাম, গেট হাই টেস্ট স্কোর, তাই না? তাহলে এটা মনে রাখতে সহজ, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমরা ফার্দার ব্রেকডাউন করি তাহলে জিনিসটা কি দাঁড়াইতেছে, এটা তো ডেল্টা এইচ রিঅ্যাকশন, রাইট? তাহলে এই ডেল্টা এইচ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ সামেশন অফ প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট, না? হ্যাঁ, ডেল্টা এইচ রিঅ্যাকট্যান্ট ফরমেশনের অ্যাসপেক্টে, ডেল্টা এইচ প্রোডাক্টের ফরমেশন অফ দ্য প্রোডাক্ট মাইনাস ফরমেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট, ফরমেশনের অ্যাসপেক্টে আমি এটা এফ দিয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে দেখো ডেল্টা এইচ প্রোডাক্ট মানে কি, এনথালপি চেঞ্জ ডিউরিং দ্য মেকিং অফ দ্য প্রোডাক্ট। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনি যাতে বুঝতে পারো।
তাহলে এই জায়গাটাতে কি আসতেছে, শুধু যদি আমরা ডেল্টা এইচ এর কথা, ডেল্টা এইচ রিঅ্যাকশনের কথা চিন্তা করি, প্রোডাক্টের মেকিং বন্ডে যে এনার্জিটা রিলিজ হয়েছে, যে এনার্জিটা প্রডিউস হয়েছে, প্রোডাক্ট যখন মেকিং বন্ড করছে, এটা থেকে আমরা রিঅ্যাকটেন্টের ব্রেকিং বন্ডের এনার্জি বাদ দিতেছি। ও লেভেলসে যেটা পড়ছিলাম, ব্রেকিং বন্ড ইন দ্য রিঅ্যাকটেন্ট আর মেকিং বন্ড ইন দ্য প্রোডাক্ট। আমি কি বুঝতে পারছি? তাহলে এটা ডেল্টা এইচ এর আসপেক্টে চেঞ্জ ইন এনথালপি অর এনার্জি চেঞ্জের আসপেক্ট থেকে এখানে একটা চেঞ্জ ইন এনার্জি আছে। সো আমরা দেখছি যে রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হওয়ার পসিবিলিটি অনেক বেশি, বলছি না? এন্ডোথার্মিক হইলে এটা বাইরে থেকে এনার্জি দেওয়া লাগে, এটাই তো পয়েন্ট। তার মানে প্রোডাক্ট এন্ড রিঅ্যাকটেন্টের এই ভ্যালুটা যদি মোর এক্সোথার্মিক হয়, এইটুকু শুধু ডেল্টা এইচ রিঅ্যাকশন, এইটুকু যদি মোর এক্সোথার্মিক হয়, তাহলে দেয়ার উইল বি সাম ফ্রি এনার্জি টু ওয়ার্ক আউট। এটা একটা পয়েন্ট। তাহলে ফ্রি এনার্জিটা কোত্থেকে আসতেছে? গিভস ফ্রি এনার্জির ওই আসপেক্ট থেকে। এরপর দেখো টি, টেম্পারেচার। টেম্পারেচার কি? টেম্পারেচার মানেই তো এনার্জি, ও একটা এনার্জি দেয়। আবার ডেল্টা এস, এটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি, কে কতটুকু ভাইব্রেট করে ওইটার এনার্জি। তাহলে এইখানে যেই আসপেক্ট গুলো আছে, ইভেন দেখো এখানে মাইনাস টি, এই ডেল্টা এস কে যদি আমরা বলি, তাহলে এখানে ভাইব্রেশনাল এনার্জি চেঞ্জ কি? আবার দেখো প্রোডাক্ট মাইনাস, তাহলে প্রোডাক্টের ভাইব্রেশন কেমন, রিঅ্যাকটেন্টের ভাইব্রেশন কেমন, ওইটার একটা ডিফারেন্স নিছি। আবার এনথালপির অ্যাসপেক্ট থেকে প্রোডাক্টের এনার্জি রিলিজ কেমন, আর ব্রেকিং বন্ডে কি পরিমাণ এনার্জি লাগছে, ওইটার একটা ডিফারেন্স নিছি। আবার টেম্পারেচার, যেটা হচ্ছে আমাদেরকে এক্সটার্নাল এনার্জি সাপ্লাই দেয়, ওইটাকে নিছি। এই তিনটাকে কনসিডার করে আমরা বলতেছি গিফটস এর জন্য কোনো ফ্রি এনার্জি বাকি আছে নাকি। পুরা এখানে আরেকটা এক্সটেনশন, যে এক্সটেনশনটা নিয়ে ওরা কখনো কোনো বুকে বা অন্য যারা টিচাররা কথা বলছে অনলাইনে, ওনারাও এই অ্যাসপেক্টটা বলে নাই। এটা যদি তুমি একটু ব্রেকডাউন করো, মানে তুমি তো এটা অলরেডি জানো যে ডেল্টা এইচ মানে কি, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকটেন্ট অফ দ্য ফর্মেশন। তাহলে এখানে ব্রেকিং বন্ড আর মেকিং বন্ডে একটা এনার্জি ডিফারেন্স। Temperature, it is a source of energy which you are giving as an external source, right? Of magnesium with zinc ion and state whether the reaction is feasible or not. তাহলে তুমি দুইটা ই নট, দুইটা হাফ সেল বানাইছো, বানায় এই যে তোমার ওভারঅল রিঅ্যাকশন হচ্ছে এটা, হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা যেটা ডিসকাস করলাম, ম্যাগনেসিয়াম 2+ এর একটা হাফ সেল, আর জিঙ্ক আয়ন জিঙ্ক এটার একটা হাফ, জিঙ্ক 2+ এর হাফ সেল। তাহলে এখানে ইনট সেল, এটা তো ভুল লিখছে, এটা কি হবে? ইনট, শুধু ইনট সেল না, এটা ভুল লিখছে। আচ্ছা, এইবার আমরা ইনট সেল ক্যালকুলেট করতেছি, যেটা মোর পজিটিভ এটাকে আমরা ঠিক রাখছি এই ভ্যালুটা, যেটা মোর নেগেটিভ ওই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, ওটাকে পজিটিভ বানায় ফেলছি। তাহলে আলটিমেটলি পজিটিভ 1.62 হয়েছে। এটা এইটুকু আমরা বুঝি। এবার সিন্স আমরা ইনট সেল জানি, এবার আমরা এই ইনট সেলের ভ্যালুটা আমরা ডেল্টা জিতে দেখবো যে গিভস ফ্রি এনার্জি অ্যাসপেক্টে ওর অ্যাভেলেবল এনার্জি আছে না নাই, সো দ্যাট উই ক্যান টেল দ্য রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস অর নট। আচ্ছা, তাহলে ডেল্টা জি ইজ ইকুয়াল টু নেগেটিভ এন ইফ ইনট সেল, ডেল্টা জি ইজ ইকুয়াল টু -2, এটা 2 কেন? because number of electron transferred 2, ওকে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফারটা ইনট সেলের অ্যাসপেক্টে কিভাবে আসবে? তুমি ওই যে যখন তুমি আয়নিক ইকুয়েশনটা লিখবা, এটাতে যেমন দুইটাই হচ্ছে দুইটা করে ইলেকট্রন, কিন্তু তুমি যখন আয়নিক ইকুয়েশন লিখতেছো, একটাতে ধরো একটা ইলেকট্রন, আরেকটাতে দুইটা ইলেকট্রন, তাই তুমি মাল্টিপ্লাই করতেছো না, মাল্টিপ্লাই করে তো তোমার একটা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড একটা আসছে, যেটা দিয়ে তুমি আয়নিক ইকুয়েশনটা তৈরি করছো, ওইটার অ্যাসপেক্টে তুমি নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড ওইটা তুমি লিখবা। ওটা আমরা দেখাবো না যে ওটা কিভাবে লিখতে হয়। 96,500 কুলম্ব হচ্ছে তোমার ফ্যারাডে কনস্ট্যান্ট। তাহলে এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, আর ওই ইলেকট্রনগুলোর পার ইলেকট্রন মানে পার মোল অফ ইলেকট্রনের চার্জ কত, 96,500, ওইটা আমরা লিখছি। আর ইনট সেল হচ্ছে 1.62, thereby the value becomes -313 kilojoule per mole. Agreed? আচ্ছা, এইটা হলো তোমার কুলম্ব পার মোল, তাই না? তাহলে সিন্স এটা ডেল্টা জি এর ভ্যালু, ডেল্টা জি ইজ অলওয়েজ কিলোজুল পার মোল, সো এটা কিলোজুল পার মোল হইলে এটা যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে, তার রিঅ্যাকশন ইজ ফিজিবল। তাহলে এইটার এরকম ছোট্ট ক্যালকুলেশন 2 মার্কের জন্য তোমাদেরকে দিব। হ্যাঁ,
হ্যাঁ কোনটা ডিভাইডেড বাই 1000 আমাদের ডিভাইড বাই 1000 পার্ট আছে না, তারপর মনে 313 দিচ্ছে। না এখানে ওই যে ভোল্ট আছে, তো ভোল্টের সাথে এটার একটা মনে হয় রিলেশন আছে, ভোল্ট এন্ড কুলম্বের সাথে, বুঝছো না? এখানে তো এখানে আসলে আসতেছে কি, নাম্বার অফ মোল অফ ইলেকট্রন ট্রান্সফার n, ইয়া 2, রাইট? এই যে দেখো কই গেল, হ্যাঁ মির, আচ্ছা ভোল্ট হচ্ছে কি জুল পার, হ্যাঁ দ্যাটস দ্য পয়েন্ট। ওই ডিভাইড করা আছে। হ্যাঁ মানে ওইটা হলো তোমার ভোল্ট হচ্ছে তোমার জুল পার কি যেন একটা আছে, ওটা একটু দেখো। ভোল্ট মানে জুল পার কুলম, জুল পার কুলম না, তাহলে ওই যে কুলম কুলম কাইটা ওইভাবে আছে আর কি জিনিসটা। মাইনাস n, আর এটা ইয়া 2 ইনটু 96,501.62, এটা মনে হয় 313000 এরকম কিছু আসে, জুল পার মোলে আসে, which you need to divide to get the কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে এটাও তোমরা চাইলে লিখে রাখতে পারো, ভি মানে ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ কি কুলম পার, জুল পার কুলম, জুল পার কুলম, রাইট, জুল পার কুলম, তাইলেই ঠিক থাকে জিনিসটা, জুল পার কুলম। তাহলে এই কুলম আর কুলম ক্যান্সেল আউট হবে, তাহলে জুল পার মোল আছে, ওটাকে 1000 দিয়ে ডিভাইড করে তুমি কিলো জুল পার মোল করছো, বুঝছো না? তাহলে এটা বোঝা দরকার যে ইউনিটটা কিভাবে কাজ করতেছে। তাহলে এইটা তোমার ধরো খুবই অ্যাভেলেবল একটা কোয়েশ্চেন, 2 মার্কস, খুবই অ্যাভেলেবল, মানে ওরা বারবার তোমাকে একই জিনিস জিজ্ঞেস করবে যে এই হচ্ছে রিঅ্যাকশন, এই হলো হাফ সেল, ইভেন ইলেকট্রোকেমিস্ট্রি লাস্টে দেখবা ইয়েটা দিতেছে যে tell the delta G is the value of delta, calculate the value of delta G and tell the reaction is spontaneous or not in terms of Gibbs free energy. ইনট সেল থেকে তো আমরা এমনি বুঝি যে একটা রিঅ্যাকশন কি স্পন্টেনিয়াস কি স্পন্টেনিয়াস না। এগেইন আমরা তাইলে দেখো এখানে ইনট সেল ক্যালকুলেট করার পরে আমরা কি পাইতেছি, ডেল্টা জি, ডেল্টা এস টোটাল, আর হচ্ছে ই নট সেল, এই তিনটাই আমাদের কি টার্ম, থার্মোডাইনামিক টার্ম। তাহলে থার্মোডাইনামিক ফিজিবিলিটি চেক করার জন্য আমাদের এই তিনটা টার্মই আছে। ডেল্টা এস টোটাল ওরা অত বেশি ইউজ করে না ক্যামব্রিজে, আর এডেক্সেলে ডেল্টা জি একদমই ইউজ করে না, ওরা চিনেই না ডেল্টা জি কি। এত স্টুপিড দুইটা কারিকুলাম, আমি কিছুই বুঝলাম না, দুইটাই ব্রিটিশ কারিকুলাম, দুইটাই ওয়াইডলি মানে রেড অ্যান্ড স্টাডিড, কিন্তু এত, এখন ধরো একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট দিতে গেছে, সে ডেল্টা জি জানেই না, আবার তুমি ডেল্টা এস টোটাল দিয়ে তুমি কোনো ক্যালকুলেশনই করতেছো না, তো জিনিসটা একটা এগ্রিমেন্টে আসুক, ডেল্টা জি দিয়েও আমরা জিনিসটা বুঝতে পারি খুব ইজিলি, ডেল্টা এস টোটাল দিয়ে বুঝতে পারি। তাহলে যেহেতু কারিকুলামটা সেম, তোমরা একটা জায়গায় আসো, একটা আইইউপিএসসি তে আসো, যে ইদার আমরা ডেল্টা জি ইউজ করবো অথবা ডেল্টা এস টোটাল। দুইটা যদি একদম এক্স্যাক্টলি সেম হয় তাহলে কি আলাদা আলাদা করে নাম কি ক্যামব্রিজ আর এক্সেল দুইটা সেম বানাই দিতে। হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু মানে এটা তো কনফিউজিং না স্টুডেন্টদের জন্য, মানে তুমি ধরো এডেক্সেল, ও ক্যামব্রিজ পড়ছো, এখন তুমিও এন্ট্রপি পড়ছো, ও এন্ট্রপি পড়ছে, এখন তোমার যখন ডেল্টা জি জিজ্ঞেস করতেছি তখন তুমি কিছুই বলতে পারতেছো না, ঠিক আছে, তুমি তো ডেল্টা জি এইখানে যেমন ছোট করে ডেল্টা এস টোটালটা কি এটা বলছে ওরা, এবং ডেল্টা এস টোটাল থেকে আমরা ডেল্টা জিটাকে ডিরাইভ করে দেখাইছি, ওইখানে তো ডেল্টা জি নিয়ে একটা ছোট্ট ডিসকাশন করতে পারতো, হ্যাঁ যে মিস্টার গিবসও একটা কথা বলছে, গিবস ফ্রি এনার্জি অ্যাসপেক্ট এটা হয়, এটা একটা এক্সটেনশন ওয়ার্ক হিসাবেও তো দিতে পারতো, কিছুই লেখা নাই, গিবস ফ্রি এনার্জি ওরা চিনেই না। আচ্ছা তাহলে কি বললাম, থার্মোডাইনামিক ফিজিবিলিটির আসপেক্টে আমরা এই তিনটা আসপেক্টই কনসিডার করি। আমাদের ক্যামব্রিজে ডেল্টা এস টোটালটা খুব কম করে দেয়া আছে, তোমরা নর্মালি ডেল্টা জি আর ই নট সেল ভ্যালু এই দুইটা থেকে বলতে পারবা, ই নট সেল এন্ড ডেল্টা এস টোটাল দুইটাই হচ্ছে পজিটিভ হইলে স্পন্টেনিয়াস হয়, আর ডেল্টা জিটা নেগেটিভ হইলে স্পন্টেনিয়াস হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিসকাশন। আরেকদিন নষ্ট করবো, নষ্ট করবে স্যার, এই যে -10 f এই যে ই নট আছে না স্যার, এটা ইকুয়ালস হচ্ছে স্যার ডেল্টা h - c, ওইটা প্রুফ করতেছে। হ্যাঁ ওইটা তুমি করতে পারবা, একটু জিনিসটা নিয়ে একটু চিন্তা করা লাগবে। আমি যেমন একটু আগে তোমাদেরকে যে ডেল্টা জির যে ডেরাইভেশনটা দেখাইলাম, মানে ওই জায়গাটা, এটা জাস্ট একটু চিন্তা করার ব্যাপার আছে যে নাম্বার অফ মোল বলতে আমরা কি বুঝাইছি, ফ্যারাডে এটা আসলে কি মিন করে, ইটস কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাস পার মোল অফ ইলেকট্রন ট্রাভেল থ্রু দ্য সার্কিট,
তাহলে ওই অ্যাসপেক্ট গুলো চিন্তা করলে তুমি জিনিসটা কোরিলেশনটা তো তুমি বুঝা ফেলতে পারবা। বিকজ ই নট সেল যখন আমরা বলতেছি, ই নট সেল তো শুধু ভি ভোল্টেজ, তোমার নাম্বার অফ মোল অফ ইলেকট্রন ট্রান্সফার আর হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, এই দুইটা মিলা কি আসতেছে আসলে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি হুইচ ইজ মুভিং থ্রু আউট দ্য সার্কিট। তাহলে ওইটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি ডেল্টা জি এর অ্যাসপেক্টে ই নট সেলকে তুমি রিলেট করাতে পারতেছো যে এটা কোত্থেকে আসতেছে। আবার এখানে ওই যে ডেল্টা এস টোটাল আসলেও দেখবা ডেল্টা এস টোটাল থেকে আবার তুমি ডেল্টা জি কে তুমি ডিরাইভ করতে পারবা, ওইটা পারবা। যেমন ই নট সেলের সাথে এডেক্স সেল তোমার ই নট সেলের সাথে ডেল্টা এস টোটাল কানেক্ট করছে, তাহলে ওখানে সিস্টেম সারাউন্ডিং দুইটাকে কানেক্ট করছে, কানেক্ট করে হচ্ছে ই নট সেলকে ওইভাবে ডিসকাস করছে। এটা তুমি পারবা, একটু চিন্তা করলেই পারবা। আচ্ছা এখানে দেখো আমরা কোনোটা পারি না এরকম আছে নাকি? Calculate the Gibbs free energy for these reactions and state giving a reason for the position of equilibrium for the reaction. এখানে দেখো নাম্বার অফ মোল অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 2 3। যদি ডিফারেন্ট কিছু হয় সেক্ষেত্রে তুমি মাল্টিপ্লাই করে আয়নিক ইকুয়েশন যেটা আসবে ওইটাই হচ্ছে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন ট্রান্সফার, বুঝছো না? যেমন ধরো এইটা 1 মোল দিলাম, এটা এই যে এটা 3 মোলস দিলাম, তখন এটাকে তো আলটিমেটলি 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, তখন নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন ট্রান্সফার আমি 3 ধরে নিব। এগুলো দেখা যায় না কেন? এমন কেন? না না ওয়েট করবো তো, ওয়েট করার জন্য এটা হইতেছে না। আচ্ছা যাক, এটা আমার দরকারও নেই। তাহলে এটা গেল, রাইট? ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ইলেকট্রোকেমিস্ট্রি শেষ, ওয়ার্কশিট